দৈনন্দিন জীবন থেকে রোজকার একটা অভ্যাসের কাজের থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য ঘুরতে যেতে কার না ভালো লাগে। সেই ঘোরাটা যদি অ্যাডভেঞ্চারাস হয় সেটা তো আরও ভালো। তার সাথে যদি বন্ধুবান্ধব থাকে সেটাও আরও ভালো লাগে। ফ্যামিলির সাথে ঘুরতে মানুষের ভালো লাগে, কিন্তু সাথে বন্ধুবান্ধব থাকলে সেটা আরও রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস। সেরকমই একটা আনন্দ পাওয়ার জন্য আমরা চলে গেছিলাম 4 জন মিলে জলদাপাড়া অভয়ারণ্যে এলিফ্যান্ট সাফারি করতে। জলদাপাড়া অভয়ারণ্য শিলিগুড়ির থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। অনেক সকালে বেরিয়েছিলাম, 4 ঘন্টা লাগে যেতে। একদিন আগে টিকিট কাটলেও তার পরের দিন বোর্ডিং পাস নিতে হয় বিকেলবেলা ফরেস্ট অফিস থেকে। সেই বোর্ডিং পাসের জন্য একজন অপেক্ষা করবে ওখানটায়, সেটা আমাদের সঙ্গে আগেই কথা হয়ে গেছিল। আমরা কিছু টাকা দিয়ে তার দ্বারা বোর্ডিং পাসটা করিয়েছিলাম। রাস্তায় ঘন কুয়াশা, কোনো ট্যুরিস্ট ভেহিকেলস ছিল না, শুধু কিছু বড় বড় ট্রাক, মিলিটারি ট্রাক এইসবই যাতায়াত ছিল। রাস্তাটা বাগড়াকোট হয়ে ডুয়ার্সের গভীর অরণ্যের মধ্যে দিয়ে যায়। চারদিকে কোনো দোকানপাট খোলেনি, ঘন কুয়াশার চাদরে চারদিক ঢেকে আছে। তখন বাজে সকাল 5:30, একটু শীতকাল, তাই সূর্য তখন ওঠেনি। আমরা কালো পিচের রাস্তা ধরে গান শুনতে শুনতে বেশ এগিয়ে এসেছিলাম। কিছুক্ষণ পরে আকাশ একটু লালচে আভা দেখা দিল। বুঝলাম এখনই সূর্য উঠবে। চারদিকে চা বাগান ছিল। এটা মূলত জলপাইগুড়ির চা বাগান। জলদাপাড়া অভয়ারণ্য পড়ে মাদারিয়া স্টেশনের কাছাকাছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস একমাত্র যায় সেই মাদারিয়া স্টেশনে। সেখান থেকে সামান্য টোটো ভাড়া করে আসা যায়। একটা চায়ের দোকানের চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম সব দোকানই বন্ধ। তাই নিরাশ হয়ে সামান্য একটু নিজেদের সাথে যা ছিল সেটা দিয়েই সকালবেলা একটু খিদে মিটিয়ে আবার চললাম ফরেস্টের দিকে। এই রাস্তাটা সোজা চলে যায় জলদাপাড়া। আসতে চলে আসলাম আমরা এখানে টিকিট কাউন্টার, তার সামনে। এখানেই সেই লোকটা অপেক্ষা করছিল আমাদের বোর্ডিং পাস নিয়ে। একটু আগেই পৌঁছে গেছিলাম। আমাদের বুকিং ছিল 8:30 স্লটে। আমরা পৌঁছে গেছিলাম প্রায় 6:45 নাগাদ। এই জলদাপাড়া অভয়ারণ্যের মেন গেট। এখান থেকে এলিফ্যান্ট সাফারির পয়েন্ট 8 কিলোমিটার ভিতরে, যেটি হলং পয়েন্ট নামে পরিচিত। হলং একটা অতি পরিচিত জায়গা। এককালে সেখানে ফরেস্টের বড় একটা বাংলোও ছিল, কিন্তু আগুন লেগে সেটা কয়েক বছর আগে পুরো ভস্মীভূত হয়ে গেছে। তখনও পর্যন্ত ফরেস্ট অফিসটা খোলেনি, যেটা ভেতরে ঢোকার এন্ট্রি পারমিট করতে হয়। আমি পায়ে হেঁটে কিছুক্ষণ ভেতরে ঘোরাঘুরি করলাম। দূরে সূর্য তখন উঠছে। বেশ রোমাঞ্চকর একটা পরিবেশ। দেখলাম জঙ্গলটা তো ঘন না। শুনলাম এখানে আশেপাশে অনেক গ্রামও আছে। এই রাস্তাটা সোজা চলে গেছে হলং পয়েন্টের দিকে। এখানে প্লাস্টিক বর্জিত জায়গা, তাই প্লাস্টিক ফেলার জন্য একটা আলাদা জায়গাও করে রাখা আছে। একজন স্থানীয় বলল আপনাদের গাইড আসবে, সে গাইড এসে আপনাদের নিয়ে যাবে। যথাসময়ে ফরেস্ট অফিসটা খুলল। তখন বাজে 8:45। আমরা আমাদের ডকুমেন্টস, যত টিকিট সব রেডি করলাম এন্ট্রি করার জন্য, কিন্তু গাইড না আসলে সেটা সম্ভব ছিল না। চারদিকে হালকা কিছু গাছ নিয়ে এই জলদাপাড়া ফরেস্ট রোড। এটা আসামের কাজিরাঙ্গা মানস পর্যন্ত চলে গেছে।
আমাদের বুকিং শুরু হয়ে গেল। এন্ট্রির সমস্ত যে নিয়মকানুন আছে সেটা আমরা শুরু করলাম। নাম, আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমরা নথিভুক্ত করে আমাদের টিকিট দেখিয়ে তারপর ওরা ভেতরে গাড়ি ঢোকানোর ছাড়পত্র দিল। এখানে সময় বেশিক্ষণ লাগলো না, এই মিনিট 5-7 মতো। সম্পূর্ণ অ্যাড্রেস, ফোন নাম্বার এটা এখানে এন্ট্রি করতে হবে। কোনো টাকা পয়সা তার জন্য বেয়ার করতে হয় না। আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভার ছিল তিনি খুবই মজাদার মানুষ। আমাদের শুনলাম গাইডও এসে গেছে, চলুন এবার গাড়ির দিকে যাওয়া যাক। গাড়িতে এসে বসলাম, ইনি আমাদের গাইড। তা গাইডকে ফরেস্টের গার্ড জিজ্ঞাসা করলো, এই 4 জনের গাড়িতে আপনি আবার বসবেন কী করে? গাইড বুঝিয়ে সুঝিয়ে বললো, আমি অ্যাডজাস্ট করে দেবো। তা যাই হোক, উনি খুব ভালো মানুষ, এই ফরেস্টের মধ্যে একটা গ্রামে থাকেন। তো উনি বললো আমার কোনো অসুবিধা হবে না। দেখলাম ওনার কথাও মেনে নিল, কারণ আমাদের তো বড় গাড়ি নেই। যথাসময়ে আমরা যাত্রা শুরু করলাম। বেশ মনটা আনন্দিত হলো, একটা এলিফ্যান্ট সাফারি জীবনে প্রথমবার। গাইড দাদা বলল, আমি আপনাদের জঙ্গলের কিছু বৃত্তান্ত দিতে চাই, আপনারা মন দিয়ে আমাদের কথা শুনুন। তাই এই জঙ্গলটা সম্বন্ধে উনি বললেন, এখানে অনেক পুরনো পুরনো গাছ আছে। এই জঙ্গলের মাঝে মাঝে অনেক গ্রামও আছে, যেই গ্রামের মানুষ প্রতি বছর কিছু না কিছু জন্তু জানোয়ার যেমন গন্ডার, হাতি এদের আক্রমণে মারা যায়। এই জঙ্গলের মধ্যে অনেক নালাও আছে, যা নালার উপরে কাঠের সেতু আছে। কাঠের এই জন্যই যে হাতি যাতে সেতুর এপারে না আসতে পারে। হাতি নরম সেতু দেখলে সেটা নিজে বুঝতে পেরেই আর এপারে আসে না। চারিদিকে অজস্র ময়ূর ছিল, আর গাছের উপরে একটা হর্নবিলও দেখতে পেলাম। ড্রাইভার গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কোন গাছটা খয়ের গাছ, কোনটা সেগুন, কোনটা শাল, কোনটা মেহগনি, কোন গাছের কিরম দাম হতে পারে। এখানে জঙ্গলে কোনো গাছ ঝড়ে পড়ে গেলে কিংবা মারা গেলে সেটাকে আর এখান থেকে নিয়ে যাওয়া যায়। গাড়ি পয়েন্টে যাওয়া মাত্রই সবাই দৌড় দিল একটা পয়েন্টের দিকে। বলল একটা রাইনো এসেছে। গাইড দাদা বলল, চলুন দেখে আসবে। আমরাও দৌড়লাম সেদিকে ক্যামেরা হাতে। কাছাকাছির থেকে একটা রাইনো দেখতে পাবো, সেটাই বড় কথা। আমরা হলং পয়েন্টের ঠিক যেখানে টুরিস্টরা দাঁড়িয়ে ওপরে ফিল্ডটাকে দেখে, সেখানে গিয়ে দেখলাম একটা বেশ বড় আকারের রাইনো দাঁড়িয়ে আছে, এবং আশেপাশে কতগুলো হরিণ এবং ময়ূরও ছিল। জায়গাটা একটা ওয়াচ টাওয়ারের মতো। ওয়াচ টাওয়ার বলে ভুল হবে, এটা একটা ওয়াচ ফিল্ড। সামনে একটা জলের পরীক্ষা কাটা আছে, তার ওই পারে রাইনোটা সল্ট খেতে এসছে। এটা একটা সল্ট পিট। সল্ট পিট বলতে যেখানে জন্তু জানোয়াররা লবণ খেতে আসে। ফরেস্টের অফিসাররা, গার্ডরা এখানে লবণ ছড়িয়ে যায়, জন্তু জানোয়ারদের লবণটা খুব প্রয়োজন পড়ে। এই জঙ্গলের মধ্যে অনেক সল্ট পিট আছে। এই জায়গাটায় একটা বাংলো ছিল, হলং বাংলো, সেখানে লোক এসে থাকে। গাছের উপর দু একটা দেখা যাচ্ছে না ক্যামেরায়, ময়ূরও দেখতে পেলাম। গাইড আমাদের তাড়া দিচ্ছিল, বলল যে চলুন এলিফ্যান্ট এসে গেছে। ওনারা বেশিক্ষণ ওয়েট করে না। আমাদের কাছে পারমিট ছিল, টিকিট ছিল। আমরা বললাম দাঁড়ান, আমরা যাচ্ছি। যাই হোক, এলিফ্যান্টে গিয়ে বসলাম। অনেক উঁচু একটা মাচার মতো করা আছে, 4 জনই বসা যায়। একটা ভয়ও লাগছিল, কেমন করে জানি মনে হচ্ছিল যে পড়ে যাব এই ভাব।
তা গজ বাবাজি আমাদের নিয়ে পিছনে হেঁটে সামনে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে লাগলো। বেশ বড় সড়ো হাতিটা ছিল। এইটাই লাস্ট টিপস ছিল। আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে এখন ওরা স্নান টান করে রেস্ট নেবে। আমাদের ঘোরানোটাই ওর লাস্ট ট্রিপ। আমরা চলতে শুরু করলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আরেকটা হেলিপ্যাডে অন্য যাত্রীরা ছিল, দেখে ভালো লাগলো বেশ যে আমাদেরটা তো ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু পিছনের এলিফ্যান্টটাকে আমরা ভালো মতো ওয়াচ করতে পারছিলাম। আমরা বুঝছিলাম আমরাও এদিক দিয়ে গেছি। সামনে অনেক পরিষ্কার ছোট ছোট নালা পড়ছে। ভাবছিলাম এই নালা পার হবে, কিন্তু দেখলাম ওদের কাছে একটা রোজকার ব্যাপার। মাহুত মাঝে মাঝে বলছিল আপনারা কিন্তু মাথা বাঁচিয়ে চলবেন, কারণ গাছগুলো অনেক নিচু। মূলত এখানে আম, জাম, খয়ের, সবেদা এইসব গাছই দেখতে পাওয়া যায়। এখানে একটা রাইনো ফিল্ডও আছে, যেটার মধ্যে শুধুমাত্র রাইনোরাই থাকে। এই নালাটা ছোট হলেও অনেক পাথর আছে, জল কিন্তু খুব পরিষ্কার। আমাদের মাহুত বলল যে এই নালার মধ্যে অনেক মাছও আছে, স্থানীয়রা ধরতে আসে। আমরা তো ছোট নালাটাকে পার করে গেলাম, বাট পিছনের যে এলিফ্যান্টটা আছে সেটা কিভাবে পার হয় সেটাও আমাদের দেখার খুব কৌতূহল ছিল। মানে আমরাও তো সেইভাবে পার হয়েছি। ওই দেখুন, সেও নামছে জল ছিটিয়ে ছিটিয়ে। বেশ একটা রোমাঞ্চ না? আরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলতে থাকলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো জন্তু জানোয়ারের দেখা পাইনি। বললো সেটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। এক এক সময় কাছেই চলে আসে। এখানে লেপার্ডও দেখতে পাওয়া যায়। এটা লাটাকুড়ির মতো অতটা ঘন জঙ্গল না, বেশ কিছু ফাঁকা জমিও আছে মাঝে মাঝে। পেছনের হাতিটা আমাদের ফলো করেই আসছে। রাস্তা তো একটাই, রোজকার এই হাতি চলাচল করে বলে রাস্তাটা এত পরিষ্কার এবং কোনো গাছপালা নেই। এটাই মূলত এদের রোড। এখান দিয়ে জিপ যায় না, জিপ সাফারির রাস্তা আবার আলাদা। মূলত বলে রাখি, এই আধা ঘন্টা দূরত্ব জলদাপাড়া গেট থেকে হলং যে পয়েন্ট আছে, এলিফ্যান্ট পয়েন্ট পর্যন্ত যে গাইড নিতে হয়, তার একটা মেইন উদ্দেশ্য হলো যাতে আমরা জঙ্গলে গাড়ি থেকে নামতে না পারি। এসে গেলাম রাইনো ফিল্ডে। মাহুত বলল একটা রাইনো দেখা গেছে, চলুন তাড়াতাড়ি ওদিকে যাই। তা আমরা কি যাবে তো উনি। আমাদের যথারীতি নিয়ে গেল সেই রাইনোটার কাছে। ঝোপঝাড় ভেঙে আমরা চললাম রাইনো দেখতে। এই সেই রাইনো দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়, যেন ফটোশ্যুট হয়ে গেলে উনি চলে যাবে। এত কাছাকাছির থেকে একটা গন্ডার দেখতে পাবো জঙ্গলের মধ্যে ন্যাচারালভাবে, সেটা ভাবতেই ভালো লাগছে। যাক, আমাদের তাও ঘোরাটা সার্থক হলো। চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু জঙ্গলের মধ্যে একটা এরকম দেখতে পাবো রাইনো, সেটা ভেবেই ভালো লাগছে। দুটো এলিফ্যান্টে দাঁড়িয়ে দেখতে দেখে
ও আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। আমি বললাম, আর কিছু আছে? বলছে, না, সেভাবে তো এখন বোঝা যাচ্ছে না। গাছগুলো একটু উঁচু বলে, মানে ঝোপ এগুলো, সেগুলো ওরা নিশ্চিন্তে ঝোপের আড়ালে থাকে। এই ফেরার রাস্তাটা কিন্তু অন্য দিক দিয়ে। আমরা অনেকক্ষণ এই রাইনো ফিল্ডে ঘোরাঘুরি করলাম, যদি কিছু আরও দেখতে পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় কিছুই পেলাম না। শিলিগুড়ির থেকে এই জলদাপাড়া আসা যাওয়ার গাড়ি ভাড়া মোটামুটি 6,000 টাকার মতো পড়ে ছোট গাড়ি। বড় গাড়ি 7 থেকে 8,000 টাকা নিয়ে নেবে। ট্রেনে যদি আসা যায় তাহলে শিলিগুড়ি জংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে মাদারিহাট স্টেশন, এবং সেখান থেকে টোটো করে জলদাপাড়ার ফরেস্ট অফিসে আসা যায়, কিন্তু একদিন থাকতে হবে যেহেতু টিকিট এবং বোর্ডিং পাসের জন্য। আমরা চলে আসলাম সেই হলং পয়েন্টে যেখানে আমাদের ছেড়েছিল। এখানে সবার নাম লেখা আছে, যারা বন্যজন্তুর আক্রমণে কত সালে কিভাবে মারা গেছিল, কোন কোন জন্তুর আক্রমণে, সেটা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। বোর্ডটা দেখে খারাপই লাগছে, প্রতি বছরই নাকি বোর্ডে নতুন নতুন নাম অ্যাড হতে থাকে। এই জায়গাটায় যারা যারা মারা গেছে সরকার তাদেরকে একটা পয়সা দেয়। আবার সেই গেলাম পুনরায় রাইনো ফিল্ডে, যেখানে দেখার জন্য যে রাইনোটা আছে কিনা, কিন্তু গিয়ে দেখলাম কিছুই নেই। ওখানকার লোক বলল রোদ্দুর উঠে গেলে সবাই জঙ্গলের ভিতরে ছাওয়ায় চলে যায়। এই জায়গাটা নিজেও একটা সুন্দর জায়গা। ভাবছি এখানে যখন বন বাংলো ছিল, হলং বাংলো, তখন লোকেরা সেখানে বসে বসেই দিন কাটিয়ে দিতে পারত।